গ্রামের একটি বনেদি বাড়ির উঠান। বাড়িটি আলপনা এবং ফুল দিয়ে সাজানো। চারদিকে শঙ্খধ্বনি এবং উলুধ্বনি শোনা যাচ্ছে। গ্রামের প্রভাবশালী ব্যবসায়ী সিধু তার নতুন বউ মিথিলাকে নিয়ে পালকিতে করে বাড়ির দোরগোড়ায় এসে পৌঁছেছে। শাশুড়ি কল্যাণী বরণডালা নিয়ে দরজায় দাঁড়িয়ে আছেন। এসো মা লক্ষ্মী, ঘরে এসো। আমার ঘরটা এবার আলোয় ভরে উঠুক। সিধু, বৌমাকে সাবধানে নামিয়ে আন। কিন্তু সবার নজর কেড়ে নিল মিথিলার কোলে থাকা একটি সাদা ধবধবে বিড়াল। মিথিলা বিড়ালটিকে খুব মায়ায় জড়িয়ে ধরে আছে। কল্যাণীর হাসি মুহূর্তেই মিলিয়ে গেল। এ কি সিধু, এ কি দেখছি আমি? নতুন বউয়ের হাতে ওটা কি? ওটা কি একটা জানোয়ার? মা, ওটা মিথিলার শখের বিড়াল। ও এটাকে ছাড়া থাকতে পারে না, তাই সাথে করে নিয়ে এসেছে। ইয়ার কি হচ্ছে নাকি? হ্যাঁ, আমার এই পরিষ্কার পরিচ্ছন্ন সংসারে কোনো পশু পাখির জায়গা নেই। বিড়াল হলো অলক্ষী, আর তার লোম যেখানে সেখানে উড়বে, খাবারে মুখ দেবে, এসব আমি সহ্য করতে পারবো না। মিথিলা, এক্ষুনি ওটাকে বিদায় করো। দুঃখিত মা, আমাকে ক্ষমা করবেন, কিন্তু এই বিড়ালটি আমার কাছে শুধু একটি প্রাণী নয়, এটি আমার কাছে খুব প্রিয়। দাদু মারা যাবার পর থেকেই আমি একে আগলে রেখেছি। একে ছাড়া আমি এক মুহূর্ত থাকতে পারবো না। শোনো বাপু, এবারই আমার এখানে থাকতে হলে আমার কথা, আমার নিয়ম মানতে হবে। বউ হয়ে এসেছো, সংসার সামলাবে নাকি বিড়ালের সেবা করবে? সিধু, তুই কিছু বলছিস না কেন? মা, আজ নতুন বউ বাড়িতে এসেছে, বিড়ালটা না হয় আজ থাকুক। একটা অবুঝ প্রাণী, ও তো কারোর ক্ষতি করছে না। মিথিলা ওর খেয়াল রাখবে। বেশ, আজ প্রথম, আজই শেষ। যদি কোনোদিন দেখি ওই বিড়াল আমার রান্নাঘরে ঢুকেছে বা কোনো অঘটন ঘটিয়েছে, তবে আমি ওটাকে বাড়ি থেকে বের করে দেব, আর সাথে কে যাবে সেটা তোমরা বুঝে নিও। কল্যাণী গটগট করে ভেতরে চলে যান। মিথিলা বিড়ালটির দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে। বিড়ালটি অদ্ভুত এক স্থির দৃষ্টিতে কল্যাণীর যাওয়ার দিকে তাকিয়ে থাকে, যেন সে সব বুঝতে পারছে। মা একটু রাগী, কিন্তু সময়ের সাথে সব ঠিক হয়ে যাবে। চলো, এখন ভেতরে চলো। পরদিন সকাল, বাড়ির বারান্দা। কল্যাণী হাতে একটি ঝাড়ু নিয়ে অত্যন্ত বিরক্ত মুখে বিড়ালটিকে তাড়ানোর চেষ্টা করছেন। বিড়ালটি একটি ছোট টুলের ওপর শান্ত হয়ে বসে আছে এবং অদ্ভুত স্থির দৃষ্টিতে কল্যাণীর দিকে তাকিয়ে আছে। যা, হুট! অলক্ষী কোথাকার! এই সাদা আপদটা বাড়িতে আসার পর থেকে আমার মন খালে কু গাইছে। যা বলছি, এক্ষুনি আমার বাড়ি থেকে বের হ। বিড়ালটি নড়ল না, বরং এক দৃষ্টিতে কল্যাণীর চোখের দিকে তাকিয়ে রইল। কল্যাণী কিছুটা ভয় পেলেন, কিন্তু রাগ সামলে নিলেন। এ কি তেন্দ্র বিড়াল রে বাবা, একটুও ভয় ডর নেই? দাঁড়াও, আজ তোমায় বস্তায় ভরে দূরের জঙ্গলে ফেলে দিয়ে আসবো, তারপর দেখব কেমন করে ফিরে আসো। ঠিক এই সময় মিথিলা এক বালতি কাঁচা কাপড় নিয়ে বারান্দায় এলো। মা, ও কি করেছে যে আপনি ওকে মারতে যাচ্ছেন? ও তো চুপচাপ ওখানেই বসে আছে। চুপচাপ বসে নেই, ও আমাকে নজর দিচ্ছে। দেখছিস না কেমন মানুষের মতো তাকাচ্ছে? আর তাছাড়া আজ সকালে দুধের হাঁড়ির ঢাকনা খোলা ছিল, নিশ্চয়ই ওই বিড়ালের কাজ। আমি এই আপদ আমার বাড়িতে রাখবো না মিথিলা, আজকেই একে বিদায় করো। মা, ও দুধ স্পর্শও করেনি। আমি জানি এটা শুধু একটা বিড়াল নয়, ও আমার দাদুর আশীর্বাদ। আপনি কেন বুঝতে পারছেন না? এই বিড়ালটি আমার আবেগের জায়গা। দাদুর শেষ স্মৃতি হিসাবে একে আমি নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবাসি। একে বের করে দেওয়া মানে আমাকেই অপমান করা। আবার কি হলো? সকাল সকাল মা আর বউয়ের ঝগড়া শুরু হয়ে গেল। মা, তুমি কেন শুধু শুধু বিড়ালটার পেছনে পড়ে আছো বলো তো? সিধু, তুইও কি এখন ওর পক্ষ নেবি নাকি? আমি বলছি এই বিড়াল অশুভ। কাল রাতে আমি স্বপ্ন দেখেছি একটা সাদা ছায়া সারা বাড়িতে ঘুরে বেড়াচ্ছে। এসব ওই বিড়ালের জন্য হচ্ছে। একে তাড়াও সিধু, নইলে আমি কিন্তু অনশন করব। তুমি যেমন আমার মা, মিথিলাও তো এই বাড়ির বউ। ওর একটা শখ বা ভালোবাসা কি আমি পূরণ করতে পারবো না বলো? তাছাড়া বিড়ালটা তো সারাদিন বাইরেই থাকে, ঘরে তো নোংরা করে না। দাদু আমাকে কথা দিয়েছিলেন তিনি সব সময় আমার সাথে থাকবেন। এই বিড়ালের মাধ্যমেই আমি তাকে খুঁজে পাই। শখের বহর কত! একটা বিড়ালের জন্য শাশুড়ির কথার অবাধ্য হওয়া হচ্ছে। আচ্ছা ঠিক আছে, দেখা যাক কতদিন ওই আপদটাকে আগলে রাখতে পারিস। কল্যাণী রাগে ঝাড়ুটা আছাড় মেরে ভেতরে চলে যান। ওরে মিথিলা, আজ বোধহয় আর উঠতে পারবো না রে।
মাথাটা কেমন ঘুরে যাচ্ছে। বেলা তো অনেক হলো, রান্না কি কিছুই হবে না? আজ উপোস দিতে হবে বুঝি? মা, আপনি একদম চিন্তা করবেন না, আমি সব কাজ গুছিয়ে নিয়ে রান্নাঘরে যাচ্ছি, আপনি শুধু বিশ্রাম নিন। তুই একা কি করবি? বাসন মাজা, ঘর মোছা, সবজি কাটা সবই তো পড়ে আছে। সিধু ফিরলে খাবে কি? আমি ভাবলাম কালকের বাসি খাবারগুলো। আপনি চুপ করে শুয়ে থাকুন তো, আমি সব সামলে নেব। মিথিলা কল্যাণীকে জল খাইয়ে দ্রুত রান্নাঘরের দিকে ছুটে যায়। সে মনে মনে ভাবছে আগে সবজি কাটতে বসবে নাকি আগে উনুন ধরাবে, কিন্তু রান্নাঘরে ঢুকতেই তার চোখ ছানা বড়া হয়ে যায়। এ কি, আমি কি স্বপ্ন দেখছি? দেখা যায় রান্নাঘরের মেঝে আয়নার মতো ঝকঝক করছে। একপাশে বটি রাখা আর তার পাশে ধোয়া সবজিগুলো অত্যন্ত নিপুণভাবে কাটা রয়েছে, যেমনটা দাদু কাটতেন। ডাল ভেজানো হয়ে গেছে, মশলা পর্যন্ত বাটা। ঘরটা অদ্ভুত এক সুগন্ধে মৌ মৌ করছে। রান্নাঘরের কোণে কাঠের টুলের ওপর শান্ত হয়ে বসে আছে বিড়ালটি, তার চোখে এক রহস্যময় দীপ্তি। মিথিলা, অত অবাক হয়ে কি দেখছিস? আমি ভাবলাম তুই কাজ ফেলে দাঁড়িয়ে আছিস। এ কি রে, সবজি কাটলো কে? আর মেঝে এমন পরিষ্কার হলো কি করে? একটু আগেই তো তুই রান্নাঘরে এলি, এত দ্রুত কিভাবে কাজ শেষ করলি? মা, আমি নিজেও তো জানি না, আমি মাত্র রান্নাঘরে পা রাখলাম। কেউ কি বাড়িতে এসেছিল নাকি মা? অসম্ভব, সদর দরজা বন্ধ, আর পাশের বাড়ির কেউ তো আমাদের না জানিয়ে রান্নাঘরে ঢুকে এসব করবে না। তবে কি চোর ছাচোর? না, চোর তো সবজি কাটবে না। হঠাৎ কল্যাণীর নজর পড়ে কোণে বসে থাকা বিড়ালটির দিকে। বিড়ালটি একবার কল্যাণীর দিকে তাকালো। বিড়ালটি খুব স্বাভাবিক ভঙ্গিতে বসে আছে, যেন সে কিছুই জানে না। দাদু, তুমি কি আমাদের সাহায্য করছো? ওকে কি বলছিস রে মিথিলা? ওই বিড়ালটা কি মানুষের মতো কাজ করতে পারে নাকি? ভয়ে তো আমার হাত পা কাঁপছে রে। এ বাড়িতে নির্ঘাত কোনো দৈব শক্তি আছে। মা, আপনি ভয় পাবেন না, আমি বলেছিলাম না, ও আমাদের কোনো ক্ষতি করবে না, ও আমাদের রক্ষাকর্তা। কল্যাণী কোনো কথা না বলে বিড়ালটির দিকে চেয়ে থাকেন। তার মনে এক অদ্ভুত ভয়ের মিশ্রিত ভক্তি জাগতে শুরু করে। দুপুরবেলা সিধু কাঁধে ব্যাগ ঝুলিয়ে বিদায় নিচ্ছে। কল্যাণীর চোখে মুখে উদ্বেগের ছাপ স্পষ্ট। মিথিলা পাশে দাঁড়িয়ে আছে, তার পায়ের কাছে সাদা বিড়ালটি লেজ নাড়িয়ে ঘুরে বেড়াচ্ছে। তবে আমি আসি, কাজটা মিটে গেলেই পরশু দুপুরের মধ্যে ফিরে আসব। দরজা জানলা সবসময় ভেতর থেকে বন্ধ রাখবে, ভয় পাওয়ার কিচ্ছু নেই মা। সাবধানে যাস বাবা, গ্রামটা কেমন যেন থমথমে হয়ে আছে। চারদিকে চোর ডাকাতের উপদ্রব বেড়েছে, তার উপর আজ রাতে বাড়িতে কোনো পুরুষ মানুষ নেই। আমার বড্ড ভয় করছে রে। পাশের বাড়ির কাকা তো আছেই, তুমি ডাক দিলে সবাই চলে আসবে। আর মিথিলা তো আছেই, ও বেশ সাহসী মেয়ে। মা, আপনি শুধু শুধু চিন্তা করছেন, আমি সব সামলে নেব। আপনি শুধু শুধু এত চিন্তা করে নিজের শরীরটা খারাপ করবেন না। ওরে মিথিলা, চারদিকটা আজ একটু বেশি নীরব লাগছে তাই না? আবার বাতাসটাও কেমন অদ্ভুতভাবে বইছে। মা, আপনি শুধু শুধু এত ভয় পাচ্ছেন, আপনি মনে মনে সৃষ্টিকর্তার নাম নিন, তাহলে ভয় কেটে যাবে। গ্রামের রাস্তার একটি নির্জন মোড়, দুপুরের চড়া রোদ। সিধু কাঁধে একটি ব্যাগ নিয়ে দ্রুত পায়ে বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছে। রাস্তার পাশে একটি পুরনো বটগাছের নিচে মহেশ বসেছিল। মহেশ গ্রামের অত্যন্ত ধূর্ত এবং লোভী লোক হিসেবে পরিচিত। আরে সিধু ভাই, ভর দুপুরে ব্যাগপত্র নিয়ে কোথায় যাওয়া হচ্ছে শুনি? খুব তাড়াহুড়ো মনে হচ্ছে। ও মহেশ, আরে ভাই, ব্যবসার কাজে একটু শহরে যেতে হচ্ছে। একটা বড় চালের আড়তদারের সাথে কথা হয়েছে, আজই না গেলে চালান হাতছাড়া হয়ে যাবে। তাই নাকি? তা ফিরবে কবে? তোমার তো আবার বড় কারবার, নিশ্চয়ই কয়েকদিন লাগবে। হ্যাঁ, ফিরতে ফিরতে বড়জোর পরশু রাত হবে। মা আর মিথিলাকে বলে এসেছি দরজা ভালো করে বন্ধ রাখতে। তা তো বটেই, নতুন বউ ঘরে এসেছে, গয়নাগাটিও তো নিশ্চয়ই অনেক আছে। আর তোমার ব্যবসার কাঁচা টাকা তো ঘরেই থাকে শুনেছি। সাবধানে যেও ভাই, দিনকাল তো ভালো নয়। আরে না মহেশ, ওসব ভাবার সময় নেই, কাজের জন্য তো যেতেই হবে। তাছাড়া বাড়িতে আমার মা আছে, সে খুব শক্ত মনের মানুষ, আর পাড়া প্রতিবেশীরা তো আছেই। আসি তাহলে, বাসটা বোধহয় চলে এলো। সিধু দ্রুত পায়ে চলে গেল। মহেশ সিধুর যাওয়ার পথের দিকে তাকিয়ে একটি দুষ্টু হাসি দিল। তার মনে তখন কুমতলব কাজ করতে শুরু করেছে।
যা সিধু যা, তুই শহরে গিয়ে বড়লোক হ, আর এইদিকে আমি তোর ঘরের লক্ষ্মী বিদায় করি। সিধুর সিন্ধুকে যে কত টাকার গয়না আছে সেটা আমার ভালোই জানা আছে। আজ রাতে বাড়িতে কোনো পুরুষ মানুষ নেই, এটাই সুবর্ণ সুযোগ। বুড়িটা আর নতুন বউ মিলে আমায় আটকাবে? আজ রাতে আমি আর আমার দলবল গিয়ে এমন হানা দেব যে সিধু ফিরে এসে শুধু খালি ভিটেটাই দেখতে পাবে। মহেশ মনে মনে শয়তানি পরিকল্পনা করতে লাগল। তার কুটিল চাহনি বলে দিচ্ছিল আজ রাতে সিধুর বাড়িতে বড় কোনো বিপদ ধেয়ে আসছে। সে পা বাড়াল তার অন্য সঙ্গীদের খবর দিতে। পুরো বাড়ি নিস্তব্ধ। জানালার বাইরে থেকে ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। ঘরের এক কোণে একটি তেলের প্রদীপ টিমটিম করে জ্বলছে। সিধু ব্যবসায়িক কাজে বাইরে থাকায় মিথিলা ঘরে একা। সে বিছানায় বসে অনমনে বসে আছে। সাদা বিড়ালটি স্থির হয়ে বসে মিথিলার দিকে তাকিয়ে আছে। আজ বাড়িতে যা হলো তা দেখে শাশুড়িবা নিশ্চয়ই ভয় পেয়েছেন। তিনি ভাবছেন কোনো অশুভ ছায়া এ বাড়িতে ঢুকেছে। কিন্তু আমি জানি দাদু, ওটা তুমি ছিলে, তাই না? তোমার মনে আছে দাদু, তুমি যখন অসুস্থ ছিলে তখন আমার মাথায় হাত রেখে বলেছিলে, দিদিভাই আমি চলে যাচ্ছি ঠিকই, কিন্তু কখনো ভাবিস না তুই একা। মৃত্যুর পরও আমি তোর সাথে ছায়ার মতো থাকব। তুমি মারা যাবার ঠিক পরদিনই এই বিড়ালটা আমার ঘরে এসে বসেছিল। আমি জানি তুমি তোমার কথা রাখতে এই অবুঝ প্রাণের বেশে আমার কাছে ফিরে এসেছ। শাশুড়িমা তোমাকে খুব অপছন্দ করেন। তিনি তোমাকে ঘর থেকে বের করে দিতে চান। আমার খুব ভয় হয় দাদু, যদি সত্যিই তোমাকে হারিয়ে ফেলি। এই অচেনা বাড়িতে তুমি ছাড়া তো আমার আর কেউ নেই যে আমায় বুঝবে। মা, আপনার যদি খুব ভয় লাগে তবে আজ আমি আপনার পাশেই শুই। হ্যাঁ রে মা, আয় আয়। একা থাকতে বুকটা ধড়ফড় করছিল। আবার ওটাকে সাথে আনলি কেন? বিছানায় বিড়াল নিয়ে শোয়া আমার ঘোর অপছন্দ। লোমে বিছানা ভরে যাবে মিথিলা। মা, ও থাকলে আমার ভয় লাগে না। মনে হয় ও আমাদের পাহারা দিচ্ছে। তাছাড়া এই অন্ধকারে কেউ কাছে এলে ও চট করে টের পায়। ধুর, তোর শখের প্রাণীর জ্বালানি আর আমার সহ্য হয় না, কিন্তু কি আর করা, থাক। গভীর রাত, চারিদিক ঘুটঘুটে অন্ধকার। কল্যাণী আর মিথিলা ভয়ে জড়সড় হয়ে বিছানায় বসে আছে। হঠাৎ সদর দরজায় প্রচণ্ড আঘাতের শব্দ শোনা যায়। মড়মড় করে দরজা ভেঙে পড়ার শব্দে বাড়িটি কেঁপে উঠল। মহেশ তার মুখ কাপড় দিয়ে আধা ঢাকা অবস্থায় হাতে একটি ধারালো রামদা নিয়ে ঘরে প্রবেশ করে। ওরে মিথিলা, এ কি হলো? দরজা ভেঙে কে ঢুকলো? ওরে, কে কোথায় আছিস? বাঁচা আমাদের, বাঁচা। চিৎকার করে লাভ নেই বুড়ি, এই মাঝ রাতে তোদের চেঁচানি শোনার মতো কেউ নেই। সিধু এখন শহরে আয়েশ করছে, আর আমি এখানে তার খাজানা নিতে এসেছি। মহেশ দাদা, আপনি এ কি করছেন? ছি, আপনি আমাদের প্রতিবেশী হয়ে এমন কাজ করতে পারলেন? প্রতিবেশী ভাই, এসব অনেক হয়েছে, এখন কাজের কথা বল। সিন্ধুকের চাবি কোথায়? সিধুর সব টাকা আর গয়না বের করে দে, নইলে আজ আমি এই ঘর শ্মশান করে দেব। একটা গয়নাও দেব না, ওগুলো আমার বিয়ের সম্পদ। আপনি এক্ষুনি এখান থেকে চলে যান, নইলে এর ফল ভালো হবে না কিন্তু। কি করবি তুই? পুলিশ ডাকবি? তার আগেই তোদের জিভ টেনে ছিঁড়ে ফেলবো। চাবি দিবি না তাই তো? দাঁড়া, তবে আজ তোর সাধের রূপ আগে আমিই মাটি করি। মহেশ কল্যাণীকে এক ঝটকায় ধাক্কা দিয়ে মেঝেতে ফেলে দেয়। কল্যাণী যন্ত্রণায় কোকিয়ে ওঠেন। আহ! আমাকে স্পর্শ করবেন না, দোহাই আপনার। দাদু, দাদু তুমি আমায় বাঁচাও। আজ তোকে বাঁচানোর মতো এই তল্লাটে কেউ নেই রে সুন্দরী। তোর ওই মরা দাদু ভূত হয়ে এসে তোকে বাঁচাবে বুঝি? আজ তোকে শেষ করেই তারপর সব লুট করব। ঠিক সেই মুহূর্তে জানালার পাশ থেকে বিড়ালটির এক প্রচণ্ড হুঙ্কার শোনা যায়, যা সাধারণ বিড়ালের ডাক নয়, বরং কোনো গভীর অরণ্যের হিংস্র পশুর মতো গগনবিদারী গর্জন। মহেশ ও তার সাঙ্গপাঙ্গরা থমকে বাড়ায়। অনেক নাটক করেছিস ছুরি, এবার সিন্ধুকের চাবিটা দে, নইলে এই রামদা দিয়ে তোর সুন্দর মুখটা আজ চিরে দেব।
আর তুই যে তখন পাগলের মতো তোর দাদুকে ডাকলি, তা কই তোর দাদু? তার ভূত কি আসবে তোকে বাঁচাতে? হঠাৎ এক প্রচণ্ড বজ্রপাতে অত শব্দে ঘরটি কেঁপে উঠল। সবার চোখের সামনে বিড়ালটির শরীরটা অবিশ্বাস্য দ্রুততায় বড় হতে শুরু করল। তার ক্ষুদ্র থাপাগুলো বিশাল নখরযুক্ত পাঞ্জায় পরিণত হলো। এ কি? এ তো সাক্ষাৎ জম, এ তো সাধারণ বিড়াল নয়। পালাও, সবাই পালাও। ডাকাতরা মহেশকে ফেলে দৌড়িয়ে পালিয়ে গেল। মহেশ ভয়ে দেয়ালে সেটে গেল, তার মুখ দিয়ে কথা বেরোচ্ছে না। দোহাই তোমার, আমাকে মেরো না, আমি ভুল করেছি, আমাকে ছেড়ে দাও, আমি আর কোনোদিন এই মুখ হব না। ওরে সিধুর মা, আমাকে বাঁচা। কল্যাণী আর মিথিলা দুজনেই স্তব্ধ হয়ে এই অলৌকিক রুদ্র মূর্তি দেখছেন। কল্যাণী ভয়ে চোখ বুজে ফেললেন, আর মিথিলা অশ্রুভেজা চোখে বুঝতে পারল তার দাদু তাকে রক্ষা করতে আজ চরম রূপ ধারণ করেছেন। ওটা কি করছে? ওটা কি মহেশকে ছিঁড়ে ফেলবে? আমার তো এসব দেখে রক্ত হিম হয়ে যাচ্ছে রে। মা ভয় পাবেন না, ও শুধু অন্যায়কে শাস্তি দিচ্ছে। ও সাধারণ বাঘ নয়, ওর ভেতর দাদুর আত্মা আছে। দাদু কখনো নিরপরাধ মানুষের ক্ষতি করেন না। হঠাৎ বাঘটি তার বিশাল হাঁ করল। ঘরটি যেন এক অদ্ভুত আলোয় ভরে গেল। কোনো ধস্তাধস্তি বা রক্তপাত ছাড়াই অলৌকিক এক শক্তিতে বাঘটি ডাকাত সর্দার মহেশকে আস্ত গিলে ফেলল। ওরে বাবারে বাপ, এ আমি কি দেখলাম? ওই বাঘটা তো মানুষটাকে আস্ত গিলে খেয়ে ফেললো রে। এটা কিভাবে সম্ভব? মহেশকে গিলে ফেলার পর বাঘটি শান্ত হয়ে দাঁড়ালো। তার শরীরের আকার ধীরে ধীরে ছোট হতে শুরু করল। কল্যাণী এবার বিছানা থেকে নেমে ভয়ে ভয়ে বিড়ালটির দিকে এগিয়ে এলেন। তোমাকে অনেক ধন্যবাদ দাদু, তুমি না থাকলে আজ আমাদের সর্বনাশ হয়ে যেত। আমাকে ক্ষমা করিস রে মা, আমি একে অলক্ষী ভেবেছিলাম, তাড়াতে চেয়েছিলাম, অথচ এই বিড়ালটি আজ আমাদের মান সম্মান আর প্রাণ বাঁচালো। এ কোনো জানোয়ার নয় মিথিলা, এ আমাদের এই বাড়ির রক্ষাকর্তা। সকালবেলা ভোরের স্নিগ্ধ আলো উঠানে এসে পড়েছে। বাড়ির সদর দরজা ভাঙা দেখে সিধু ঊর্ধ্বশ্বাসে বাড়ির ভেতর ছুটে এলো। তার চোখে মুখে চরম আতঙ্ক। উঠানে ছড়িয়ে ছিটিয়ে আছে ডাকাতদের ফেলে যাওয়া লাঠি আর রামদা। মা, মিথিলা, তোমরা কোথায়? এ কি কাণ্ড? বাড়িতে কি ডাকাত পড়েছিল? তোমরা ঠিক আছো তো? ওরে সিধু, তুই ঠিক সময়ে এসেছিস। কাল রাতে জমদূতেরা এসেছিল বাড়িতে, আমাদের সব শেষ করে দিতে চেয়েছিল তারা। ওই পাষণ্ড মহেশ আমার মিথিলার গায়ে হাত দিতে চেয়েছিল। মহেশ এত বড় সাহস পেল কোত্থেকে? কিন্তু তোমরা বাঁচলে কি করে মা? ডাকাতরা এখন কোথায়? পুলিশ কি এসেছিল? পুলিশ নয় রে বাবা, আমাদের প্রাণ বাঁচিয়েছে আমাদের বংশের রক্ষাকর্তা। আমি যাকে এতদিন অলক্ষী ভেবেছি, তাড়ানোর ফন্দি করেছি, সেই বিড়ালটি কাল রাতে সাক্ষাৎ বাঘ হয়ে আমাদের আগলে রেখেছে। ও কোনো সাধারণ বিড়াল নয়, ওর মধ্যে কোনো দৈব শক্তি আছে। বাঘ মানে? তুমি এসব কি বলছো মা? মা ঠিকই বলছেন। দাদু কথা দিয়েছিলেন তিনি আমায় একা ছাড়বেন না। কাল রাতে তিনি বাঘের রূপ ধারণ করে মহেশকে চিরতরের জন্য শেষ করে দিয়েছেন। এই বিড়ালটি আমাদের সব বিপদ থেকে বাঁচিয়েছে। সিধু অবিশ্বাসের দৃষ্টিতে বিড়ালটির দিকে তাকালো। বিড়ালটি রোদে পিঠ দিয়ে শুয়ে আছে, যেন সে খুব সাধারণ এক ঘরোয়া প্রাণী। সিধু ধীরে ধীরে বিড়ালটির কাছে গিয়ে হাঁটু গেড়ে বসল। আমায় ক্ষমা করো, আমি তোমার মর্যাদা বুঝতে পারিনি। তুমি শুধু মিথিলার শখ নও, তুমি এই পরিবারের ঢাল। আমাকে তুই ক্ষমা করিস রে, আমি তোকে বুঝতে পারিনি। আজ থেকে তুই এই বাড়ির আসল মালিক। এখন থেকে তোর দেখভাল আমি নিজেই করব। মা, আপনিও কি মেনে নিয়েছেন? এতেই দাদু খুব খুশি হয়েছেন। সিধু, মিথিলা আর কল্যাণী তিনজনেই হাসি মুখে বিড়ালটির দিকে তাকিয়ে থাকে। বাড়ির থমথমে পরিবেশ কেটে গিয়ে এক আনন্দময় শান্তির ছোঁয়া লেগেছে চারদিকে।